এমন করে টেস্ট ক্রিকেটে হারা যায়? এমন করে কোনো দেশকে দুদিনের মধ্যে টেস্ট ম্যাচ হারানো যায়? তাও আবার এমন একটা দেশ, যে দেশ পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে বাংলা ওয়াশ করে এসছে, পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে 2-0 হারিয়ে এসছে। সেই দেশ অর্থাৎ বাংলাদেশ। সেই বাংলাদেশকে ভারত মোটে দুদিনে কানপুরে হারিয়ে দিল। সত্যি অকল্পনীয়। আমি বারবার বলে এসেছি যে এই যে বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলটা, এর ক্ষমতায় নেই যে ভারতীয় বোলারদের সামনে 90 ওভার দাঁড়িয়ে ব্যাট করবে। আমার কথাটা কতখানি সত্যি আপনারা একবার ভেবে দেখুন। এই যে বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল চেন্নাই যে টেস্ট ম্যাচটা খেলেছিল, সেখানে তারা প্রথম ইনিংসে 47 ওভার ব্যাট করেছে, সেকেন্ড ইনিংসে তারা 62 ওভার ব্যাট করেছে। এই যে কানপুর টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানেরা খেললো ভারতীয় বোলারদের সামনে, সেখানে তারা প্রথম ইনিংসে 74 ওভার ব্যাট করেছে এবং সেকেন্ড ইনিংসে তারা 47 ওভার ব্যাট করেছে। তাহলে ভেবে দেখুন, এই টেস্ট দল যারা ভারতের এগেনস্টে খেলতে এসছে, বিশ্বসেরা বোলিং লাইন আপের এগেনস্টে খেলতে এসছে, তাদের 90 ওভার খেলার ক্ষমতাই নেই। এরা টেস্ট জিতবে কি? এদের তো 90 ওভার খেলার ক্ষমতাই নেই। বাংলাদেশ যে এই টেস্ট ম্যাচটা হারলো না, টেস্ট ক্রিকেটে যত সমস্ত জঘন্যতম হার রয়েছে তার মধ্যে একটা অন্যতম জঘন্যতম হার হয়ে রইল এই হারটা। বাংলাদেশ ক্রিকেটকে কালিমা লিপ্ত করলো এই সমস্ত ক্রিকেটারেরা। সত্যি আমার একটা জানতে ইচ্ছে করছে, এই সমস্ত প্লেয়াররা পাকিস্তান সিরিজে ছিল তো, নাকি বাংলাদেশ অন্য কোনো দলকে ভারতে পাঠিয়েছে? সেটা আমার জানতে ইচ্ছে করছে বাংলাদেশের যারা ক্রিকেট নির্বাচক আছে তাদের কাছে। বাংলাদেশ ক্রিকেট বিশ্বের কাছে এক কলঙ্কময় কীর্তি স্থাপন করলো। বাংলাদেশ টেস্ট ক্রিকেটে এখনও শিশু, সেটা বাংলাদেশ আবার প্রমাণ করলো। এই বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের মানুষজন এবং সারা বিশ্ব স্বপ্ন দেখতে শুরু করেছিল। তারা ভাবতে শুরু করেছিল এবারে এশিয়ার আর একটা টেস্ট ক্রিকেটে নতুন শক্তি উদ্ভূত হয়েছে, একটা নতুন শক্তি আবির্ভাব হয়েছে, সে হচ্ছে বাংলাদেশ। কারণ এই বাংলাদেশ টিমই ভারতে আসার আগে পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে 2-0 হোয়াইট ওয়াশ করেছে। এখন সেই জয়ও প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাচ্ছে, কারণ তারা ভারতের কাছে এমনভাবে জঘন্যতম হার হারলো যে সত্যি কিছু বলার নেই। এই যে কানপুরে টেস্ট ম্যাচ আয়োজিত হলো, তার একটা সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরি। প্রথমে ভারত টসে জেতে তারপর বাংলাদেশকে ব্যাট করতে পাঠায়। সেদিন বেসিক্যালি একটা সেশনই খেলা হয়েছিল। সেদিন বাংলাদেশ 3 উইকেট হারিয়ে 107 রান তোলে। তারপর খেলা বৃষ্টির জন্য বন্ধ হয়ে যায়। সেকেন্ড ডেতেও খেলা বৃষ্টির জন্য বন্ধ হয়ে যায়। থার্ড ডেতেও খেলা বৃষ্টির জন্য বন্ধ হয়ে যায়। এবারে চতুর্থ দিনে সূর্য মামার কৃপায় আবার খেলা শুরু হয়। কিন্তু সূর্যের ঝলমলে রোদ হয়তো মাঠের চেহারার পরিবর্তন করেছিল, কিন্তু বাংলাদেশের ক্রিকেটারের পারফরমেন্সের কোনো পরিবর্তন ঘটাতে সক্ষম হয়নি। 107 রান থেকে তারা শুরু করে 233 রানের মধ্যে তারা বাকি 7 উইকেট হারিয়ে ফেলে, তারা অল আউট হয়ে যায়। এরপর ভারত ব্যাট করতে নামে। তখন সকালে ভাবতে শুরু করেছিল এই টেস্ট ম্যাচটার তো আর মোটে 1.5 দিন মতো বাকি আছে, তো এই টেস্ট ড্র হতে চলেছে, কারণ ভারত ব্যাট করবে, তারপরে আবার বাংলাদেশ ব্যাট করবে, তারপরে ভারত ব্যাট করবে, অর্থাৎ আর মাত্র 1.5 দিন বাকি আছে, এই টেস্ট থেকে আর কোনো রেজাল্ট বেরোবে না। কিন্তু ভারতীয় ব্যাটসম্যানেরা, ভারতীয় টিম ট্যাঙ্ক, কোচ, এরা কিন্তু অন্য কথা ভেবেছিল। তারা ভেবেছিল যে সামনে হচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, এখানে যদি আমরা বাংলাদেশের মতন দুর্বল টিমকে না হারাতে পারি তাহলে ফাইনালে পৌঁছতে অসুবিধা হতে পারে। তাই তারা অল আউট লাফিয়েছিল এই ম্যাচটাকে জিতে নেওয়ার জন্য। সত্যি ভারতের যে এই সাহসী পদক্ষেপ,
বরাবরই আমরা জানি রোহিত শর্মা আক্রমণাত্মক ক্যাপ্টেন। তিনি তার নিজের উইকেটের কখনোই তোয়াক্কা করেন না, ফেয়ারলেস ক্রিকেট খেলেন। সঙ্গে গৌতম গম্ভীরও ঠিক সেই ধরনেরই মানুষ। তারা দুজনে মিলে একটা প্ল্যান করেন যে এই টেস্ট ম্যাচটাকে জিততে হবে এবং এর জন্য তারা ফিয়ারলেস ক্রিকেট খেলবে এবং সাথ দেয় আর বাকি সমস্ত ভারতীয় ক্রিকেটাররা। এবারে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের বিরুদ্ধে ভারত শুরু করে ব্যাটিং তাণ্ডব এবং এমন ঘটনা ঘটায় যে সারা বিশ্ব ক্রিকেট কখনো দেখেনি। যাই হোক, সেটা আপনারা সবাই জানেন। 34 ওভার 4 বলে ভারত করে 285 রান এবং তারা হারায় 9 উইকেট এবং তারা ডিক্লিয়ার করে দেয় এবং ভারত লিড নিয়ে নেয়। এরপর ভারত বাংলাদেশকে ব্যাট করতে পাঠায়। যখন ভারত বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় তখন বেলা প্রায় পড়ন্ত, 11 ওভারের মতো খেলা বাকি ছিল। অর্থাৎ ম্যাচটাকে যদি ড্র করতে হয় তাহলে বাংলাদেশকে চতুর্থ দিনের 11 ওভার এবং পঞ্চম দিনের প্রায় 70-80 ওভার মতন খেলে দিলেই হবে। অর্থাৎ 90 ওভার মতন যদি বাংলাদেশ খেলে দিতে পারে তাহলে ম্যাচটা ড্র হয়ে যেতে পারে, কিন্তু বাংলাদেশের সে ক্ষমতা নেই। যাই হোক, বাংলাদেশ তো ব্যাট করতে নামলো। ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে 2 উইকেট হারিয়ে তারা তুলল 26 রান। তারা জাকিরের উইকেট হারায়, জাকির 10 রান করে আউট হয় এবং হাসান মাহমুদের উইকেট হারায়। হাসান মাহমুদ নাইট ওয়াচম্যান হিসেবে নেমেছিল, তাই তার উইকেটটাকে আমি তত একটা গুরুত্ব দেব না। তো জাকির হোসেন একজন এস্টাবলিশড ব্যাটসম্যান, তো তাকে বাংলাদেশ হারায়। এরপর শুরু হয় পঞ্চম দিনের খেলা। তো প্রথমেই সকালের দিকে যখন দলীয় রান 36, তখন আউট হয়ে যান মমিনুল হক। তিনি আরএসনিনের বলে রাহুলের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান। তখন দলীয় রান 36। এরপর মাঠে নামেন নাজমুল হোসেন শান্ত, ক্যাপ্টেন। জানেন আপনারা, চেন্নাই একটা 82 রানের অসাধারণ সুন্দর ইনিংস উপহার দিয়েছে। ক্যাপ্টেন মোটামুটি ভালোই খেলছিলেন, সঙ্গে ছিলেন সাদমান। তারা দুজনে মিলে 91 রান পর্যন্ত দলীয় রানকে টেনে নিয়ে যায়। একটা সময় বাংলাদেশের রান ছিল 91 রানের 3 উইকেট। সাদমান এবং নাজমুল হোসেন শান্ত দুজনে মিলে রান করেন পার্টনারশিপে 55। দলীয় রান তখন 91। এই 91 শুরু হয় আসল ইন্দ্রপতন। বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ক্রিকেটার হিসেবে বেশ ভালোই, আমার পছন্দেরও। চেন্নাই একটা দুরন্ত ইনিংস খেলেছেন 82 রানের, সেখানে তিনি অনেক ভালো ভালো রিভার্স সুইপও মেরেছেন। কিন্তু আজকের দিনে যেখানে পঞ্চম দিনের খেলা চলছে, যেখানে টেস্ট ম্যাচটা ড্র করা বাংলাদেশের পক্ষে ভীষণ জরুরি, সেখানে কি রিভার্স সুইপ খেলার কোনো উপযোগিতা ছিল? এখানে রিভার্স সুইপ না খেললে চলতো না? এখানে তো তিনি স্টেট ব্যাটে খেলতে পারতেন, কিন্তু না, এই নির্বোধ শান্তকে বোঝাবে কে? তিনি ঠিক রিভার্স সুইপ খেলে বসলেন এবং রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে ফিরে গেলেন। 91 রানের মাথায় বাংলাদেশ হারালো তাদের চতুর্থ উইকেট। এবার এই 91 থেকে 94 রানের মাথায় বাংলাদেশ হারিয়ে ফেললো আরও তিনটা গুরুত্বপূর্ণ উইকেট। সাদমান তিনি 50 রান করে অযথা অফ স্ট্যাম্পের বাইরের বলকে খোঁচা দিতে গিয়ে আকাশদীপের বলে জয়সওয়ালকে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। এরপর লিটন দাস আউট হয়ে গেলেন, তারপর সাকিব আল হাসান আউট হয়ে গেলেন। অর্থাৎ 91 থেকে 94 রানের মাথায় বাংলাদেশ হারিয়ে ফেলল আরও তিনটি মহামূল্যবান উইকেট। এখানেই খেলা শেষ হয়ে গেছিল, এখানেই বাংলাদেশ পরাজয় স্বীকার করে নিয়েছিল। লিটন দাসের থেকে বাংলাদেশ ক্রিকেট, আমি বরাবরের জন্য বলে এসেছি, অনেক বেশি আশা করে। লিটন দাস ভারতের বিরুদ্ধে বরাবর ভালোই খেলে থাকেন, কিন্তু এই সিরিজে লিটন দাস পুরোপুরি ব্যর্থ। এরপর আসি সাকিবের কথায়। সম্ভবত সাকিবের এটা শেষ টেস্ট। সাকিব আল হাসান ভারতের বিরুদ্ধে
কানপুর টেস্টে বেশ ভালোই বল করেছিলেন, 4-4টা মহামূল্যবান উইকেট তুলে নিয়েছিলেন, কিন্তু তিনি ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ। জীবনের হয়তো এটাই শেষ ইনিংস। এখানে তিনি 0 রানে আউট হলেন জাদেজার হাতে রিটার্ন ক্যাচ দিয়ে। এরপর মেহেদি হাসান মিরাজ ব্যক্তিগত 9 রানের মাথায় ফিরে যান। তিনি পান্তের হাতে ক্যাচ তুলে দেন বুমরার বলে। এরপর তাইজুলকে এলবিডব্লিউ করেন বুমরা, এবং যেটা শেষ উইকেটের পতন হয় সেটা হলো মুশফিকুর রহিমের, তাকে বোল্ড করেন বুমরা, তিনি করেন 37 রান। বাংলাদেশের ব্যাটসম্যানেরা যেভাবে ব্যাট করছিল সেখান থেকে পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছিল এদের যে টেকনিক, এদের যে টেম্পারামেন্ট, তা ভারতের মতন বিশ্বসেরা বোলিং লাইন আপের বিরুদ্ধে কখনোই রুখে দাঁড়ানোর ক্ষমতা রাখে না। এরা সেই লেভেলেই পৌঁছায়নি যে ভারতের সঙ্গে এরা টক্কর দিতে পারে। এদের ম্যাচ জেতার ক্ষমতাই নেই, বিশেষ করে ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচে। এরা এখনও শিশু, এখনও ভারতের সঙ্গে এদের পার্থক্য হচ্ছে জমিন আসমানের। বিশেষ করে টেস্ট ম্যাচে, ওয়ানডে বা টি20তে এরা তাও ভারতের সঙ্গে টক্কর দেয়, কিন্তু টেস্ট ম্যাচে টক্কর দেওয়ার ক্ষমতা এদের নেই। সেটা পরিষ্কারভাবে আজকে বোঝা গেল। বাংলাদেশের ব্যাটসম্যানদের দেখে মনে হচ্ছিল আয়ারাম গয়ারাম। এরা একবার কানপুরের পিচে ঢুকছে, পিচকে পরিদর্শন করছে, দেখছে, সাজঘরে ফিরে যাচ্ছে। খেলার কোনো মানসিকতা এদের মধ্যে ছিলই না। এই রকম টেম্পারামেন্ট নিয়ে টেস্ট ম্যাচ জেতা কখনোই যায় না। টেস্টের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ সে তো ভাই স্বপ্ন রে স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ হতে অনেক বাকি বাংলাদেশের। ভারতীয় বোলাররা ভীষণ ভীষণ ভালো বোলিং করেছেন কানপুর টেস্টে, কেনই বা করবে না। এই মুহূর্তে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 1 নম্বর বোলার আর অশ্বিন ভারতের। এই মুহূর্তের টেস্ট ক্রিকেটের ওয়ার্ল্ড নাম্বার র্যাঙ্কিং 2 জসপ্রীত বুমরা ভারতের, সঙ্গে রয়েছেন রবীন্দ্র জাদেজা। এরা 3 জন মিলেই বাংলাদেশের ব্যাটিং লাইন আপের মেরুদণ্ডকে ভেঙে দেন। প্রত্যেকে 3টি করে উইকেট পান, সঙ্গে আকাশদীপ পান আর 1টি উইকেট। বাংলাদেশ অল আউট হয়ে যায় 146 রানে। তো ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় মাত্র 94। ভারত ব্যাট করতে নামে, প্রথম থেকেই তেড়ে ফুড়ে খেলা শুরু করে, কিন্তু ব্যক্তিগত 8 রানের মাথায় রোহিত শর্মা মেহেদি হাসান মিরাজের বলে হাসান মাহমুদের হাতে ক্যাচ তুলে আউট হয়ে যান। এরপর ব্যক্তিগত 6 রানের মাথায় আউট হয়ে যান শুভমন গিল, তার উইকেটটিও নেন মেহেদি হাসান মিরাজ। কিন্তু একদিকে ভীষণ ভালো ব্যাটিং করছিলেন যশস্বী জয়সওয়াল। এই ছেলেটাকে যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। এই ছেলেটা টেস্ট ক্রিকেটের যে খেলা, অর্থাৎ ধীরে সুস্থে খেলা, রক্ষণাত্মক খেলা, তা পুরোপুরি বদলে দিয়েছে। এই ছেলেটা যেন টেস্ট ক্রিকেটে ওয়ানডে ক্রিকেট বা টি20 ক্রিকেট খেলে। যাই হোক, এই ছেলেটা আজকে 45 বলে 51 রান করেছেন, এবং দল যখন জিততে মাত্র আর 2 রান বাকি, তখন তিনি 92 রানের মাথায় তাইজুলের বলে সাকিবের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। যাই হোক, বাকি কাজটা সারেন বিরাট কোহলি এবং ঋষভ পান্ত। বিরাট কোহলি 29 রানে অপরাজিত থাকেন এবং ঋষভ পান্ত অপরাজিত থাকেন 4 রানে। কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্থাৎ 94 রানে মোটামুটি ভারত পৌঁছে যায় 17.2 ওভারে। মানে বুঝতে পারছেন, এখানেও ভারত সেকেন্ড ইনিংসে প্রায় ওয়ানডে ক্রিকেটের মতনই খেলা খেলেছে। অর্থাৎ টেস্ট ক্রিকেটের পুরো চরিত্র কানপুরে বদলে দিয়েছে ভারত। এটাই আধুনিক ক্রিকেট হওয়া উচিত, যেখানে শুধু থাকবে এন্টারটেনমেন্ট, যেখানে দর্শকেরা টেস্ট ক্রিকেট খেলা দেখতে এসেও যাতে এন্টারটেইনড হয়, সেই দিকে সমস্ত দেশেরই লক্ষ্য রাখার মনে হয় সময় এসে গেছে। তাহলেই টেস্ট ক্রিকেট বাঁচবে, টেস্ট ক্রিকেট দেখতে মানুষ আসবে। যাই হোক, এই টেস্ট সিরিজে আর অশ্বিন 114 রান এবং 11টি উইকেট নিয়ে ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন, এবং এই টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে 72 এবং দ্বিতীয় ইনিংসে 51 রান করার সুবাদে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন
যশস্বী জয়সওয়াল। যাই হোক, বাংলাদেশের ক্রিকেটের অনেক সমালোচনা করলাম, তাও প্রতিবেশী দেশ হিসাবে আমরা আশা করব বাংলাদেশ ক্রিকেটে আরও অনেক উন্নতি করবে, তাদের দেশের নাম উজ্জ্বল করবে বাংলাদেশি ক্রিকেটাররা, এবং বাংলাদেশ ক্রিকেটকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে এই সমস্ত ক্রিকেটাররা। প্রতিভার কোনো অভাব নেই, কিন্তু মাঠে নেমে সেই প্রতিভার স্বাক্ষর রাখতে হবে বাংলাদেশি ক্রিকেটারদের। অবশেষে বলি দর্শক বন্ধুরা, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওকে শেয়ার করবেন এবং আমাদের এই ভিডিওতে আপনারা লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনারা সকলে ভালো থাকবেন।